যেখানে আমরা দেখলাম যে ডিফারেন্ট টাইপস অফ নোডস এর প্রেজেন্স, এবং এই নোডস গুলো বলতে গেলে এসএ নোডসকে আমরা ন্যাচারাল পেসমেকার বলি। এসএ নোডস থেকে এভি নোডে ইম্পালসটা আসছে, এভি নোড থেকে বান্ডিল অফ হিস দিয়ে সেটা দুখানা হার্টেতে ছড়িয়ে পড়ছে, যে পার্টটার মাধ্যমে ছড়িয়ে পড়ছে তাকে আমরা পার্কিনসি ফাইবার বলছি। এখন কথাটা হচ্ছে এই যে ইম্পালস কথাটাকে আমি মানে টার্মটাকে আমি বলছি, এই ইম্পালসটা কি জিনিস খুব ভালোভাবে দেখে, খুব ভালোভাবে ইম্পালস জিনিসটা কি একটু বোঝার চেষ্টা কর। This is the axon membrane. Remember that this is the axon membrane. তো অ্যাক্সনের যে ভেতরটা, এই ভেতরটা হচ্ছে এক্সোপ্লাজম। যখন নার্ভ বলছি তো তোরা ক্লাস 10 নিউরনের স্ট্রাকচার পড়ে এসেছিস, সেল বডি থাকে, অ্যাক্সন থাকে, ডেনড্রন থাকে। তো অ্যাক্সনের সাইটোপ্লাজমকে এক্সোপ্লাজম বলে, এটা তোরা জানিস। আর আউটসাইডটা হচ্ছে নর্মাল এক্সট্রাসেলুলার কন্ডিশনটা। তো ঠিক অ্যাক্সনের বাইরের দিকেতে ধরে রাখ পজিটিভ চার্জ, অ্যাক্সনের বাইরের দিকে হচ্ছে পজিটিভ চার্জ, আর মেমব্রেনের ভেতরেতে ধরে রাখ নেগেটিভ চার্জ। মেমব্রেনের ভেতরটাতে হচ্ছে নেগেটিভ চার্জ, আউটসাইডটায় হচ্ছে পজিটিভ চার্জ। এক্ষেত্রে আমি বারবার বলছি, আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে কি করে ইম্পালস ট্রান্সমিটেড হয়। তো এই যে জিনিসটাকে দেখানো হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি মেমব্রেনের দুপাশেতেই চার্জগুলো ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। তাহলে এই কন্ডিশনকে বলা হয় পোলারাইজড কন্ডিশন। পোলারাইজড কন্ডিশন, মেমব্রেনের এই ধরনের কন্ডিশনকে বলা হচ্ছে পোলারাইজড কন্ডিশন। এরপর যখনই কোনো একটা স্পেসিফিক ইম্পালস আসে, এরপর ধরে রাখ কোনো একটা ইম্পালস যদি এলো, এই ইম্পালসটা এসে ধরে রাখ মেমব্রেনের উপর কোনো একটা ইম্পালস এসে, সেই ইম্পালসটা আসাতে কি হবে, যে সেটা ছড়িয়ে পড়বে মেমব্রেন দিয়ে। এবার সেটা কিভাবে ছড়ায়, দিস ইজ দ্য মেমব্রেন। আমি আবার মেমব্রেনের কথা দেখাচ্ছি। তো এই ক্ষেত্রে যেই মেমব্রেনেতে ইম্পালসটা এসছে, সঙ্গে সঙ্গে চার্জের চেঞ্জ হয়ে গেল, চার্জের চেঞ্জ হয়ে গেল, পার্টিকুলার জায়গাটায় চার্জের কিন্তু চেঞ্জ হয়ে গেল। বাদ বাকি যেমন ডিস্ট্রিবিউটেড ছিল তেমনই ডিস্ট্রিবিউটেড আছে, কিন্তু যে জায়গায় ইম্পালসটা ক্রিয়েট হয়েছে বা ইম্পালসটা এসছে সেটা বাইরে থেকে আসতে পারে, এসএ নোড যেমন সেলফ জেনারেট করে সেক্ষেত্রেও হতে পারে। তো মেমব্রেনের এই ধরনের কন্ডিশনকে আমরা বলছি ডিপোলারাইজড কন্ডিশন। ডিপোলারাইজড কন্ডিশন কেন? কারণটা হচ্ছে প্রথম জায়গাটার রেসপেক্টে, প্রথম যে জায়গাটা আমরা দেখলাম, এই যে ফার্স্ট যে জায়গাটা ইম্পালসটা আলটিমেটলি তৈরি হয়েছে, সেই জায়গার রেসপেক্টে পরেতে এই জায়গায় চার্জের শিফট হয়েছে। এই যে চার্জের শিফটটা হলো, এর পক্ষে এই জন্য মেমব্রেনটা কিন্তু ডিপোলারাইজড হয়ে পড়লো। এরপরে কি হয়, এরপরেতে এই চার্জটাই শিফট করে, চার্জটা শিফট
করতে থাকে। আমরা কিন্তু যখন পোলারাইজড বা ডিপোলারাইজড কন্ডিশন বলেছিলাম তখনই প্রথম ঘরটার রেসপেক্টে বলেছি। তাহলে এখন আবার কি বলতে পারি, যে মেমব্রেনটা আবার রিপোলারাইজড হয়েছে, মেমব্রেনটা আবার রিপোলারাইজড হয়েছে। ধর প্রথমে মেমব্রেনটা পোলারাইজড ছিল, তো মেমব্রেনটা যখন পোলারাইজড ছিল তখন কোনো রকম কোনো চেঞ্জ হয়নি, কিন্তু যেই ইম্পালস ক্রিয়েট হলো, ইম্পালস ক্রিয়েট হওয়াতে কি হবে, এই স্পেসিফিক জায়গাটায় ডিপোলেতে যাবে, তার মানে পজিটিভটা নেগেটিভের জায়গায় আসবে, নেগেটিভটা পজিটিভের জায়গায় যাবে। সো দ্যাট ইজ দ্য চেঞ্জ। এই চেঞ্জটাই কিন্তু দেখ ডিপোলারাইজে হয়েছে, ডিপোলারাইজড কন্ডিশনেতে পজিটিভটা নেগেটিভেতে গেছে, নেগেটিভটা পজিটিভেতে এসছে, যেটা হয়েছে অ্যাকচুয়ালি আমাদের ডিপোলারাইজড কন্ডিশনতে। যখন মেমব্রেনটা এই জায়গাটাকে শিফট করায়, মানে ইম্পালসটাকে এবার শিফট করাচ্ছে তার পরের ঘরেতে, সেটা কি হয় দেখ, এবার চার্জটা শিফট করছে বলতে এই নেগেটিভটা পাশের ঘরে মুভ করেছে, আর এই নেগেটিভটাও তার পাশের ঘরেতে মুভ করেছে, এবং এই পজিটিভটা চলে এসছে এই জায়গায়। যেটা হয়েছে ঠিক আমাদের পরের ছবিটাতে, যখন মেমব্রেনটা রিপোলারাইজড হয়েছে। তার মানে অ্যাকচুয়ালি যেটা মুভ করছিল, প্রথমে ইম্পালস ক্রিয়েট হলো, এই ইম্পালস ক্রিয়েট হওয়াতে চেঞ্জেস এলো পজিটিভ নেগেটিভ চার্জের। এই যে চেঞ্জ এলো প্রথম ঘরটার রেসপেক্টে, তখন মেমব্রেনটাকে আমরা বলতে পারি ফার্স্ট ঘরটার রেসপেক্টে মেমব্রেনটা কিন্তু এখন ডিপোল কন্ডিশনেতে আছে, ঠিক আছে, ফার্স্ট ঘরটার রেসপেক্টে। এখন যেটা ডিপোলারাইজ ছিল ফার্স্ট ঘরেতে, সেটাই দেখ তার পরের ঘরেতে শিফট হয়েছে। তো আমরা তো সেকেন্ড পজিশনটাকে নিয়ে বলছি না, হিসেব মতো কিন্তু এই ডিপোলারাইজ প্রত্যেকটা জায়গাতেই শিফট হতে হতে যাবে, প্রত্যেকটা ঘরেতে সেটা শিফট হতে হতে যাবে। তার মানে ইম্পালসটা কি হয়, ক্যারি ফরওয়ার্ড হয়। যখন আমাদের হাতে কোনো একটা টাচ বা সেন্সেশন, এই ধরনের কোনো ফিলিংস, যে কোনো নার্ভাস সেন্সেশন যখন আসে, ধর আমরা আগুনের ছ্যাঁকা খাচ্ছি, তার মানে কি আঙুলের যে টিপটাতে আগুনটা লেগেছে সেই সেন্সেশনটা ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, দিয়ে আলটিমেটলি যাবে হচ্ছে ব্রেনেতে বা আমাদের স্পাইনাল কর্ডেতে, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যাবে। এই যে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে তো অ্যাক্সন মেমব্রেন গুলো দিয়ে, অ্যাক্সন মেমব্রেনে ক্যারি ফরওয়ার্ডটা কিভাবে হবে, মেমব্রেনটা ডিপোলারাইজড কন্ডিশনে কনভার্টেড হবে, নয়তো সেটা ক্যারি ফরওয়ার্ড করাতে পারবে না। ডিপোল রিপোল, ডিপোল রিপোল এইভাবে কিন্তু সেটা চেঞ্জ করতে করতে যাবে। যখন রিপোলারাইজড হয় তখন দেখ যে চার্জটা ফার্স্ট যে ডিপোলারাইজ যখন হচ্ছে তখন বাইরেতে নেগেটিভ ভেতরে পজিটিভ ছিল, সেটা কিন্তু এখন সেকেন্ড ঘরেতে ট্রান্সফার করেছে, আর মেমব্রেনটা ফার্স্ট ঘরটার রেসপেক্টে তার প্রিভিয়াস কন্ডিশনটায় মানে পোলারাইজড আবার ফিরে এসছে। তাহলে আমি তাকে কি বলবো, রিপোলারাইজড আবার ফিরে এসছে পোলারাইজড কন্ডিশনে। তাহলে পোল থেকে ডিপোল হয়, ডিপোল থেকে রিপোল হয়। এইভাবে অ্যাকচুয়ালি ইম্পালস ক্যারি ফরওয়ার্ডেড হয়। এবার যদি আমরা কোনো একটা নিউরনের হিসাবেতে দেখি, ধরে রাখ কোনো যদি আমরা নিউরনের হিসাবে দেখি, তো এমন অনেক ধরনের নিউরন আছে, তোরা ক্লাস 10-তেই নিউরন সম্বন্ধে পড়েছিস, যে নিউরন গুলো মাইলিনেটেড সিট থাকে। জানিস তোরা মাইলিনেটেড সিট কি জিনিস? সেটা হচ্ছে এই নিউরনের অ্যাক্সন মেমব্রেনের বাইরে এক ধরনের সিট থাকে, এরা কিন্তু ইম্পালসটাকে ক্যারি ফরওয়ার্ড করতে দেয় না। এই মাইলিনেটেড সিট গুলো কি করে, লাল রঙের যে এক্সট্রা কভার গুলো দেখাচ্ছি আমি, এরা কিন্তু ইম্পালস গুলোকে কন্ডাকশনে হেল্প করে না। এই ধরনের নিউরনের ক্ষেত্রে, যে ধরনের নিউরনেতে মাইলিনেটেড সিট প্রেজেন্ট, তারা কিন্তু খুব কুইক নার্ভ ইম্পালসকে ক্যারি ফরওয়ার্ড করাতে পারে।
বারবার বলছি, যে নিউরনেতে বাইরে মাইলিনেটেড সিট আছে তারা খুব কুইক নার্ভ ইম্পালসকে ক্যারি ফরওয়ার্ড করাতে পারে। কেন কেন ক্যারি ফরওয়ার্ড করাতে পারে আমি একটা ছবিতে দেখাচ্ছি। এই হচ্ছে নিউরনটা, এই নিউরনটার মাইলিনেটেড সিট বা মেডুলারি সিট প্রেজেন্ট। এই নিউরনটার মাইলিনেটেড সিট বা মেডুলারি সিট প্রেজেন্ট। তো আমরা জানি এটা কন্ডাকশনেতে হেল্প করবে না। তো কি হয়, যখন চার্জগুলো প্রেজেন্স থাকে, সেই চার্জগুলো প্রেজেন্স থাকে, ধর দ্যাট ইজ পজিটিভ, নেগেটিভ, নেগেটিভ বা এটা পজিটিভ, তারপরে যতগুলো আছে সেই জায়গাতে আর নেই, যেখানটা নেই আবার আছে। এই যে মাঝখানে এই যে প্রত্যেকটা জায়গায়, তার মানে ঠিক আমি যেখানে মেইন ছবিটাতে ব্লু কালার দিয়ে ইন্ডিকেট করছি, এই প্রত্যেকটা গ্যাপকে, দুটো মাইলিনেটেড সিটের মাঝখানে যে গ্যাপটা থাকে তাকে কি বলা হয়? সিবিএসসি বোর্ড তো ভালো করে পারবে এটা। ইন্টারনোড, রানভিয়ার, নোডস অফ রানভিয়ার, নোডস অফ রানভিয়ার, ইন্টারনোড না, নোডস অফ রানভিয়ার প্রপার টার্মটা, ঠিক আছে। নোডস অফ রানভিয়ার। সো রিমেম্বার দ্যাট যখন নোডস অফ রানভিয়ার থাকে, তাহলে নোডস অফ রানভিয়ার পজিশন গুলোতে কিন্তু চার্জ গুলো এক্সচেঞ্জ হতে পারে। তাহলে যাদের মাইলিনেটেড সিট আছে তাদের ক্ষেত্রে কি দেবে? জাম্পিং অ্যাকশন দেবে। জাম্প বলতে একটা থেকে আরেকটা জাম্প করবে, মাঝখানে তো নোডস অফ রানভিয়ার আছে, সেখানে তো কিছুই চেঞ্জ হবে না। তার মানে ধর এই জায়গায় তৈরি হয়েছে, এই জায়গা থেকে পরের ঘরেতে জাম্প দিল, আবার এখান থেকে তার পরেরটাতে গ্যাপটাতে জাম্প দিল। তাহলে এই ধরনের মাইলিনেটেড সিট অর মেডুলারি সিট ওলা যে সমস্ত নিউরন গুলো আছে, সেখানে খুব ফাস্ট নার্ভ ইম্পালস ট্রাভেল করতে পারে, খুব ফাস্ট। তো এক্ষেত্রে আমাদের বেশ কিছু, এই যে মুভমেন্টটাকে বলা হয় অ্যাকচুয়ালি সল্টেটারি মুভমেন্ট। দিস টাইপ অফ জাম্পিং অ্যাকশন ইজ কল্ড এজ এ সল্টেটারি মুভমেন্ট। দেখ, একটা চ্যাপ্টার দিয়ে কিন্তু হার্টের কনসেপ্ট দাঁড়াবে না, আমি কিছুটা নার্ভের পোর্শনও আসতে হবে, আদারওয়াইজ ইসিজি বুঝতে পারবো না। তাহলে খুব ভালো করে বললাম যে যে সমস্ত নার্ভেতে বা সরি যে সমস্ত নিউরনেতে অ্যাকচুয়ালি নোডস অফ রানভিয়ার গুলো থাকে, তাহলে এটা হচ্ছে নোডস অফ রানভিয়ার, NOR করে দিচ্ছি, নোডস অফ সরি, এটা হচ্ছে মাইলিনেটেড সিট, M করে দিচ্ছি, বা মেডুলারি সিট। আর মাঝখানে যে গ্যাপ জাংশন গুলো থাকে, এই গ্যাপ গুলোকে বলা হয় নোডস অফ রানভিয়ার, নোডস অফ রানভিয়ার, মাঝখানের গ্যাপ গুলোকে। তাহলে এই জায়গায় অ্যাকচুয়ালি ইম্পালস গুলো ক্রিয়েট হয় এবং ক্যারি ফরওয়ার্ডেড হয়, এবং জাম্পিং যে অ্যাকশন হয়, যে জাম্প করছে একটা জায়গা থেকে তারপরে ঘরেতে, এই ধরনের মুভমেন্টকে বলা হয় সল্টেটারি মুভমেন্ট, সল্টেটারি মুভমেন্ট। তাহলে পোলারাইজড বলতে যখন এক্সোপ্লাজমের, মানে এক্সোপ্লাজম তো হচ্ছে সাইটোপ্লাজম অফ দ্য এক্সন ইজ কল্ড এজ এক্সোপ্লাজম। এক্সনের যে মেমব্রেনটা তাকে বলা হয় এক্সোলেম্মা। রিমেম্বার দ্যাট এক্সনের যে মেমব্রেন থাকে, এই যে মেমব্রেনটা, দ্যাট ইজ কল্ড এজ এ exolemma. This is exolemma. This is also exolemma. Every lemma in biology means membrane. তো এই যে এক্সোলেম্মার ভেতরে এক্সোপ্লাজম আছে, তার বাইরের দিকে আউটসাইড কন্ডিশনেতে পজিটিভ চার্জ ডিস্ট্রিবিউটেড দেখছি, আর এক্সোপ্লাজম কন্ডিশনেতে নেগেটিভ চার্জ ডিস্ট্রিবিউটেড দেখছি। তো পজিটিভ কেন হয়, নেগেটিভ কেন হয়, সেগুলো আমরা এই চ্যাপ্টারে আসবো না, অতটা ডিটেলসে আর নার্ভে ডুববো না। কিন্তু বাইরে পজিটিভ চার্জের ডিস্ট্রিবিউশন, ভেতরে নেগেটিভ চার্জের ডিস্ট্রিবিউশন, এটাকে বলা হয়, এই কন্ডিশনটাকে বলা হচ্ছে পোলারাইজড কন্ডিশন। এই কন্ডিশনটাকে বলা হচ্ছে পোলারাইজড কন্ডিশন। তো পোলের পর কি হয়, যখনই সেই জায়গায় একটা ইম্পালস ক্রিয়েট হচ্ছে, একটা মেমব্রেনেতে যখনই একটা ইম্পালস ক্রিয়েট হয়, তখন সেই জায়গায় চার্জের শিফট আসে। এই যে শিফটিংটাকে আমি দেখিয়েছি, মানে পজিটিভটা চলে আসে ভেতরেতে, ভেতর থেকে বাইরে চলে যায় নেগেটিভ চার্জটা। ঠিক তলাটার ক্ষেত্রেও তাই হয়েছে, নেগেটিভটা ভেতর থেকে বাইরের দিকে বেরিয়ে এসছে, পজিটিভটা বাইরে থেকে ভেতর দিকে ঢুকে গেছে। এই যে চার্জের শিফট হয়, যেটা আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি,
তখন আমরা প্রথম ঘরটার রেসপেক্টে মেমব্রেনটাকে বলতে পারি মেমব্রেনটা এখন ডিপোলারাইজড কন্ডিশনে আছে। তা ডি বায়োলজিতে ডিই কথার অর্থ হচ্ছে নেই বা অ্যাবসেন্স। অ্যাবসেন্সটা কি, এখানে পোলারাইজড কন্ডিশনটা নেই, তাই জন্য একে ডিই বলা হচ্ছে, ডিপোলারাইজড কন্ডিশন। নেক্সট, এখন এগেইন সেই চার্জের পাশের ঘরেতে শিফট হয়, কি হবে, এই নেগেটিভটা তার পাশেতে রিপ্লেস হয়েছে, পজিটিভটাও তার আগের পজিশনে ফিরে এসছে। তা এই যে তাহলে প্রিভিয়াস কন্ডিশনে আবার মেমব্রেনটা ফিরে আসে, তাহলে প্রথম ঘরটার রেসপেক্টে আমরা বলতে পারি মেমব্রেনটা এখন রিপোলারাইজড কন্ডিশনে। তাহলে ইম্পালসটা এখন বলা যায় ইম্পালসটা এখন কোথায় গেল, ইম্পালসটা অ্যাকচুয়ালি তার পাশের ঘরেতে শিফট হলো। প্রথম ইম্পালসটা প্রথম ঘরটায় ক্রিয়েট হয়েছে, ইম্পালসটা এখন এই জায়গাতেই ছিল, এবার ইম্পালসটা কোথায় এলো, ইম্পালসটা প্রথম ঘর থেকে এখন সেকেন্ড ঘরের দিকে মুভ করলো, তাই তো, প্রথম ঘর থেকে সেটা সেকেন্ড ঘরের দিকে মুভ করলো। তাহলে এখন সেকেন্ড ঘরটাকে আমরা কি কন্ডিশনে বলতে পারি, যদি সেকেন্ড ঘরটার রেসপেক্টে আমরা বলতে পারি মেমব্রেনটা ডিপোলারাইজড কন্ডিশনে আছে, সেকেন্ড ঘরটার রেসপেক্ট। সো দিস ইজ দ্য পোলারাইজড, depolarized and repolarized, very important for both base. And তার সাথে রিলেটেড কিছু কনসেপ্ট লাইক মাইলিনেটেড শিট, নোডস অফ রানভিয়ার অ্যান্ড সলিটারি মুভমেন্ট। সলিটারি মুভমেন্ট কাকে বলা হয়, এই ধরনের জাম্পিং মুভমেন্টকে। সবচেয়ে ফার্স্ট হচ্ছে নিউরন যারা ইম্পালসটা ক্যারি ফরওয়ার্ড করতে পারে, যাদের নোডস মাইলিনেটেড শিট থাকে। ওকে, এই জায়গাটা সবাইকার ক্লিয়ার হয়েছে। কার্ডিয়াক সাইকেলের ক্ষেত্রে যে গল্পটা মাথায় রাখ খুব ভালো করে, যেটা আমি লাস্ট দিনকে বিয়ে বাড়ির একটা কনসেপ্ট বলেছিলাম, এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। তো কার্ডিয়াক সাইকেল বলতে আমরা জানি একটা কার্ডিয়াক সাইকেলে যে টাইম লাগে, একটা বিট করতে হার্টের টাইম লাগে 1 beat required 0.8 second, 1 heartbeat required 0.8 second. Remember that, খুব ইম্পর্টেন্ট। 0.8 সেকেন্ডের টোটাল এন্টায়ার ইনসিডেন্টটা, যেটাকে আমরা একটা কার্ডিয়াক সাইকেল বলতে পারি। তো এর মধ্যে কি কি হয়, কার্ডিয়াক সাইকেলের ইভেন্ট বলতে আমরা আইদার অ্যাট্রিয়ামের ইভেন্ট বুঝবো, বা আমরা আইদার ভেন্ট্রিকুলার ইভেন্ট বুঝবো। আইদার it is the event of the atrium or either it is the event of ventricle. আইদার এটা অ্যাট্রিয়ামের ইভেন্ট বা এটা ভেন্ট্রিকুলার ইভেন্ট। না, অ্যাট্রিয়াম ইভেন্ট ব্যাপারটা কি, ধর অ্যাট্রিয়ামে দুটো ঘটনা ঘটে। আমরা ঠিক যদি লাস্ট দিনকার বিয়ে বাড়ির ঘটনাটা দেখি, তাহলে কথাটা বলা হয়েছিল যে সন্ধ্যে 6টা থেকে রাত্রি 12টা অব্দি একটা ইভেন্টের কথা বলা হয়েছিল। তা সন্ধ্যে 6টা থেকে রাত্রি 12টা অব্দি কতক্ষণ অব্দি বউয়ের সিটেতে বসে থাকে, এন্টায়ার টাইমটাতে বউ সিটেতে বসে থাকে।
এন্টায়ার টাইমটাতে। তার মানে তখন কি হয়, অ্যাট্রিয়াম অ্যাকচুয়ালি সেই সময় ডায়াস্টল কন্ডিশনে থাকে, মানে অ্যাট্রিয়াম ভরতে থাকে, মানে ওই এ পজিশনটাতে আগের দিন যে রুট ম্যাপটা করা হয়েছিল, তো সেই ম্যাপ ওয়াইজ এই যে ঘরটা ছিল, দ্যাট মিনস অ্যাট্রিয়ামের ঘরটাতে অল টাইম কিন্তু ডায়াস্টল কন্ডিশনে থাকে, মানে অ্যাট্রিয়াম ওই সময় ভরতে থাকে, সবাই আসতে থাকে ওই সময়তে, তাই না? তাহলে সবচেয়ে বড় যেটা অ্যাট্রিয়ামের ক্ষেত্রে বলা যেতে পারে, দ্যাট ইজ অ্যাট্রিয়াম ডায়াস্টল। তার মানে অ্যাট্রিয়াম কিন্তু ডায়াস্টল কন্ডিশনে সবচেয়ে বেশি টাইম থাকে। এছাড়া খুব কম টাইমে কি থাকে, রাত্রি 12টার সময় যখন এবার খেতে যাবে তখন বলা হবে ঠিক আছে যাও, এবার বন্ধ করা হবে, আর বউ টউ দেখা হবে না, বউ নেই, খেতে চলে গেছে, তুমি এবার যাও এখান থেকে, ফোর্স করা হচ্ছে, সেটা খুব কম টাইম ধরে। তাহলে আমরা তাকে কি বলবো, অ্যাট্রিয়ামের রেসপেক্টে, দ্যাট ইজ অ্যাট্রিয়াম ইন দ্য সিস্টোল কন্ডিশন, অ্যাট্রিয়াম ইন দ্য সিস্টোল কন্ডিশন। তাহলে অ্যাট্রিয়াম হচ্ছে একটা ডায়াস্টল কন্ডিশনেতে আছে, অ্যাট্রিয়াম একটা হচ্ছে সিস্টোল কন্ডিশনেতে আছে। যদি 0.8 সেকেন্ডকে অ্যাট্রিয়াম সিস্টোল বা অ্যাট্রিয়াম ডায়াস্টল হিসাবে ভাগ করা হয়, তাহলে আমরা পাই যে এর মধ্যে টাইমটা হচ্ছে অ্যাট্রিয়াম সিস্টোলের যে ইভেন্টটা হয়, দ্যাট ইজ ইন 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড ধরে অ্যাট্রিয়াম সিস্টোল কন্ডিশনেতে থাকে, 0.1 সেকেন্ড ধরে অ্যাট্রিয়াম কিন্তু সিস্টোল কন্ডিশনেতে থাকে। তাহলে অ্যাট্রিয়াম ডায়াস্টল কতক্ষণ ধরে হয়, রেস্ট 0.1 মাইনাস 0.8 মাইনাস 0.1, দ্যাট ইজ অ্যাট্রিয়াম ডায়াস্টলের যে ইভেন্টটা হয় সেটা হচ্ছে 0.7 সেকেন্ড ধরে অ্যাট্রিয়াম ডায়াস্টল কন্ডিশনে থাকে। তাহলে আমাদের অ্যাট্রিয়ামের ইনসিডেন্টটা বোঝানো গেল যে অ্যাট্রিয়াম 0.8 সেকেন্ডের মধ্যে 0.1 সেকেন্ড সিস্টোল হয়, মানে অ্যাট্রিয়াম কোল্যাপস করে গিয়ে যে লাস্ট অ্যামাউন্ট অফ ব্লাডটা অ্যাট্রিয়ামে জমা আছে সেটাকে ভেন্ট্রিকেলেতে পাঠিয়ে দেয়। আর অ্যাট্রিয়াম ডায়াস্টলে যেটা থাকে তার মানে 0.7 সেকেন্ড ধরে অ্যাট্রিয়ামে ব্লাড ফিল আপ হতে থাকে। নাও যদি আমরা ভেন্ট্রিকুলার ইভেন্টে আসি, যদি ভেন্ট্রিকেলের রেসপেক্টে আসি, তাহলে ভেন্ট্রিকেলের এটা একটু হিসাব কর, অ্যাট্রিয়াম সিস্টোলে গেছে, অ্যাট্রিয়াম সিস্টোল মানে হচ্ছে লাস্ট ব্লাডটাকে ফোর্সফুলি কোথায় পাঠিয়ে দেওয়া হয়, লাস্ট ব্লাডটাকে ফোর্সফুলি পাঠিয়ে দেওয়া হয় ভেন্ট্রিকেলেতে, তাই না? লাস্ট ব্লাডটাকে ফোর্সফুলি পাঠিয়ে দেওয়া হয় ভেন্ট্রিকেলে। তাহলে এই যে অ্যাট্রিয়াম যখন সিস্টোলে ছিল তখন ভেন্ট্রিকেল ভরছিল, লাস্ট যে ফোর্সফুলি ব্লাডটাকে পাঠিয়ে দিল, তারপর কি তৈরি করবে, তার মানে এই সময়তে কি হলো, ভেন্ট্রিকেল ফুল আপ। এবার ভেন্ট্রিকেল নিজে সিস্টোলেতে যাবে, ভেন্ট্রিকেল নিজে সিস্টোল দশাতে যাবে, ভেন্ট্রিকেল নিজে সিস্টোল স্টেজে যাবে। সো দ্যাট ইজ দ্য ভেন্ট্রিকুলার সিস্টোল। অ্যাট্রিয়ামের সিস্টোল শেষ, তার মানে ভেন্ট্রিকেল ফিল আপ শেষ, এবার ভেন্ট্রিকেল সিস্টোল দশাতে যাবে। আর একটা কি পড়ে রইল, আর একটা হচ্ছে ইন্টার জায়গাটা, যেটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টল কন্ডিশন। So this is the ventricular diastole condition. This is the ventricular diastole condition. এটা কিন্তু এন্টায়ারটা ভেন্ট্রিকুলার ডায়াস্টল, এন্টায়ারটা। এন্টায়ারটা কিন্তু ভেন্ট্রিকুলার ডায়াস্টল।
তাহলে ইন্টারটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টল, এই যে ইন্টার একটা ভেন্ট্রিকুলার ডায়াস্টল কন্ডিশন, আর এইটুকুনি হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টল। তাহলে 0.8 সেকেন্ডকে যদি আমরা ভেন্ট্রিকুলার রেসপেক্টে ভাগ করি, 0.8 সেকেন্ডে যদি আমরা ভেন্ট্রিকুলার রেসপেক্টে ভাগ করি, তাহলে দাঁড়ায় 0.3 সেকেন্ড। আউট অফ দ্য 0.8 সেকেন্ড, 0.3 সেকেন্ড ইজ ভেন্ট্রিকুলার সিস্টল, 0.3 সেকেন্ড হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টল দশা। আর ভেন্ট্রিকুলার ডায়াস্টল কতক্ষণ ধরে হয়? তাহলে 0.3, 0.8 থেকে যদি আমরা মাইনাস করে দিই 0.3, তাহলে দাঁড়ায় 0.5 সেকেন্ড ইজ ভেন্ট্রিকুলার ডায়াস্টল কন্ডিশন, 0.5 সেকেন্ড ইজ ভেন্ট্রিকুলার ডায়াস্টল কন্ডিশন। কেউ এখন খাতাতে করিস না, ভিডিওটা যেহেতু পরবর্তীকালে তোরা পেয়ে যাবি, তো এখন খাতাতে করিস না, আগে খুব ভালো করে এটাকে বোঝ, কারণ এটা এনসিআরটি তে দেয়া নেই এইভাবে। ইসিজি বুঝতে গেলে এটা না বুঝলে ইসিজি মাথায় ঢুকবে না, এখন কাউকে খাতায় লিখতে হবে না। তো কার্ডিয়াক সাইকেল বলতে বারবার বলছি একটা হার্টবিট হতে 0.8 সেকেন্ড টাইম লাগে। তো কার্ডিয়াক সাইকেল বলতে বোঝায় আইদার ইট ইজ দ্য ইনসিডেন্ট অফ দ্য অ্যাট্রিয়াম অর ইট ইজ দ্য ইনসিডেন্ট অফ দ্য ভেন্ট্রিকেল। আমরা দুটো ভাবেই ডেসক্রাইব করতে পারি, যদি আমরা ভেন্ট্রিকেলের রেসপেক্টেও বলতে পারি, আবার আমরা অ্যাট্রিয়ামের রেসপেক্টেও বলতে পারি কার্ডিয়াক সাইকেলটা। নাও এবার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভেন্ট্রিকেলের রেসপেক্টে কি কি ঘটনা ঘটে? ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে মেনলি তিনটি ইভেন্টসে ঘটনাগুলোকে আমরা ভাগ করতে পারি। ফার্স্ট যে ইভেন্টটা হয়, ভেন্ট্রিকেল সিস্টল দশাতে যাবে। তো কার্ডিয়াক সাইকেলে যে মাসেলসটা আছে, মানে সরি হার্টের যে মাসেলসটা আছে, সেই মাসেলসটা হচ্ছে আইসোমেট্রিক মাসেলস। আইসোমেট্রিক মানে মাসেলস গুলো ইকুয়ালি কন্ট্রাকশন করতে পারে, আবার ইকুয়ালি এক্সপ্যান্ড করতে পারে, সাইজের কোনো ডিফারেন্স আসে না। বোঝা গেল? তাই একটা হার্ট মাসেলস, মানে একটা সবগুলো হার্ট মাসেলস যখন কন্ট্রাকশন পিরিয়ডে যাবে তখন তারা আইসোমেট্রিক কন্ট্রাকশন করে। তাহলে আমাদের ভেন্ট্রিকেল যখন ফার্স্ট সিস্টল স্টেজে যাবে, তার ফার্স্ট যে দশাটা সেটা হচ্ছে আইসোমেট্রিক কন্ট্রাকশন। ফার্স্ট যে স্টেজটা দ্যাট ইজ দ্য আইসোমেট্রিক কন্ট্রাকশন, কারণ ভেন্ট্রিকেল এখন ফার্স্ট সিস্টল স্টেজে এবার যাবে। এর আগে অবধি ভেন্ট্রিকেল কিন্তু এই যে একদম ডার্ক যে কালো লাইনটা দিয়েছি, এর মানে হচ্ছে এখন ভেন্ট্রিকেল ফুল ফিল আপ, ফুল কিন্তু ফিল আপ হয়ে আছে। এরপর ভেন্ট্রিকেল কিন্তু ব্লাডটাকে প্রেসার ক্রিয়েট করবে যাতে সেটা পালমোনারি আর্টারি এবং অ্যাওর্টা দিয়ে সেটা যেন বেরিয়ে যায় বাইরেতে। তাহলে ভেন্ট্রিকেল সিস্টল দশাতে যেতে গেলে ফার্স্ট যে স্টেজটা দ্যাট ইজ দ্য আইসোমেট্রিক কন্ট্রাকশন। এরপর যেই প্রথমে কন্ট্রাক্ট করতে স্টার্ট করলো, মাসেলসের চেঞ্জ এলো, মাসেলসের চেঞ্জের সাথে কি হয়, প্রথমে প্রচুর বেশি চাপ ভেন্ট্রিকেলেতে, মানে ফুল অফ ব্লাড। সেই সময় বাইরেতে কিন্তু ফোর্সফুলি ব্লাড বেরিয়ে যাবে হার্টের বাইরে। সে আইদার সেটা পালমোনারি আর্টারি দিয়ে যেতে পারে, আইদার সেটা আমাদের অ্যাওর্টা দিয়েও যেতে পারে। আলটিমেটলি হার্ট থেকে ব্লাড বাইরের দিকে যাবে। আমি লেফট বা রাইট চেম্বার আলাদা করে বলছি না এখানেতে, আমি বলছি যে ফোর্সফুলি ব্লাড বাইরের দিকে বেরোবে। তাহলে আমি বলতে পারি দ্যাট ইজ এ ম্যাক্সিমাম ইজেকশন অফ ব্লাড, ম্যাক্স ইজেকশন, ম্যাক্স ইজেকশন অফ ব্লাড। প্রচুর বেশি পরিমাণে কিন্তু ফোর্সফুলি ব্লাড বাইরের দিকে, হার্টের বাইরের দিকে চলে যাবে। এরপরের ইভেন্ট আস্তে আস্তে চাপ কমবে, যেই চাপ কমবে আস্তে আস্তে সেইটা স্লো হবে। তাহলে স্লো ইজেকশন অফ ব্লাড। তাহলে ফার্স্ট যাচ্ছে হচ্ছে প্রথম যে ইভেন্টটা হলো আমার ভেন্ট্রিকুলার সিস্টলের ক্ষেত্রে, ভেন্ট্রিকেল উইথ দ্য ফুল অফ ব্লাড স্টার্টস contraction. So due to the heart muscles are isometric muscles, that means they contract
equally. Their size will be in equal condition. So first condition for the ventricular systole is isometric contraction. Then maximum ejection of blood due to the high pressure. তারপর slow ejection, আস্তে আস্তে চাপ কমে গেল. So that is the three incident under ventricular systole. এইবার যদি একটু চিন্তা করি, এই সময় কি হয়, এই যে ম্যাক্সিমাম ইজেকশন হলো, স্লো ইজেকশন হলো, তার মানে এখন কিন্তু সেমিনুলার ভালভ যেটা পালমোনারি আর্টারি এবং অ্যাওর্টার মুখে আছে এটা খুলে কিন্তু এরা বেরিয়ে গেল। তার মানে আমরা বলতেই পারি সেমিনুলারটা ওপেন হয়েছিল কখন? অ্যাকচুয়ালি সেমিনুলারটা ওপেন হয়েছিল এই জায়গায়, সেমিনুলার ওপেন, সেমিলুনারটা কিন্তু ওপেন হলো। সেমিলুনার ওপেন যেই হলো সঙ্গে সঙ্গে ব্লাড বাইরের দিকে প্রথম ফোর্সফুলি বেরিয়ে গেল, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে গেল। নেক্সট ব্লাড বার করে দেওয়া হয়েছে, তার মানে খাওয়ার টেবিল থেকে জায়গা থেকে লোকগুলোকে সবাইকে বার করে দেওয়া হয়েছে। এবার কি করতে হবে? দেন অ্যান্ড দেন দরজা বন্ধ করতে হবে, দেন অ্যান্ড দেন দরজা বন্ধ করতে হবে। এবার দরজা বন্ধ করার ইভেন্টে আমি পরে আসছি। এবার ডায়াস্টল, ভেন্ট্রিকেল ডায়াস্টল। ভেন্ট্রিকেল ডায়াস্টলের টাইমটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টলের ক্ষেত্রে 0.5 সেকেন্ড। তো ইউজুয়ালি 0.5 সেকেন্ডকে আমরা যদি ডিভাইড করি, ব্ল্যাক কালারটাকে আমি ইন্ডিকেট করছি ফর মেজর যে ডিভিশন পার্টগুলো সেটার জন্য। এরপর কি হয়? এরপরে যে ইভেন্টটা আছে ফার্স্ট যে স্টেজটা দেখা যায় ভেন্ট্রিকুলার ডায়াস্টলের ক্ষেত্রে, দ্যাট ইজ প্রোটো ডায়াস্টলিক স্টেজ। একটু কালারটা চেঞ্জ করলাম, প্রোটো ডায়াস্টলিক স্টেজ। প্রোটো ডায়াস্টলিক মানে ভেন্ট্রিকেল নাও প্রিপেয়ার ফর ডায়াস্টল। ভেন্ট্রিকেল খুব অল্প সময়ের জন্য নিজেকে তৈরি করে নেয় একটা ডায়াস্টলিক স্টেজে যাওয়ার জন্য, তাকে বলা হয় প্রোটো ডায়াস্টলিক স্টেজ। প্রোটো ডায়াস্টলের পরেতেই আগের মতো, যেমন আমরা যখন ভেন্ট্রিকেল সিস্টোল দশাতে গেছিল তখন আইসোমেট্রিক কন্ট্রাকশন করেছিল, এখানেও তাই হবে, যে এখানে কিন্তু হবে আইসোমেট্রিক রিল্যাক্সেশন। আইসোমেট্রিক রিল্যাক্সেশন, কারণ আমরা জানি সমস্ত হার্ট মাসেলস হচ্ছে ইকুয়াল কন্ট্রাকশন বা রিল্যাক্সেশন করতে পারে। এই অবস্থায় যেই একবার রিল্যাক্স করলো ভেন্ট্রিকেলটা, একটু রিল্যাক্স করা হলো যেই, সঙ্গে সঙ্গে হুড়হুড় করে ব্লাড কিন্তু ভেতর দিকে ঢুকে যাবে, হুড়মুড়িয়ে ব্লাড কিন্তু ভেতর দিকে ঢুকবে। সেই যেমন বিকেল 4টের সময় স্কুলের দরজা খুলে দেওয়া হয় এবং সবাই মিলে একসাথে বেরোনোর চেষ্টা করে, বা বিয়ে বাড়িতে ঠিক রাত্রি 10টার সময় যখন খেতে খাওয়ার যে জায়গাটা তার যখন গেটটাকে ওপেন করা হয় সবাই মিলে যায় সিট ধরতে, হুড়মুড়িয়ে সবাই যায়, তাই তো? তাহলে কি বলতে পারি যে এই সময় অ্যাট্রিয়াম থেকে ফোর্সফুলি খুব ফাস্ট ব্লাড কিন্তু আমাদের ভেন্ট্রিকেলে আসবে। যেই একবার ভেন্ট্রিকেল রিল্যাক্স কন্ডিশনে এলো হুড়মুড়িয়ে আসবে, তাহলে দ্যাট ইজ দ্য ফার্স্ট র্যাপিড ফিলিং অফ ব্লাড। ফার্স্ট র্যাপিড ফিলিং অফ ব্লাড ইন দ্য ventricle from atrium। যেই ফার্স্ট হবে পরের দিকে একটু কি হবে, প্রথমবার একটু যেই জোরে চলে এলো তারপর আস্তে আস্তে একটু স্লো হতে থাকবে, তাহলে স্লো ফিলিং অফ ব্লাড, স্লো ফিলিং অফ ব্লাড। লাস্ট রাত্রি 12টা, সেই সময় কি করে, অ্যাট্রিয়াম ফোর্সফুলি চাপ দেয়,
তাই না? অ্যাট্রিয়াম কি করেছে? অ্যাট্রিয়াম লাস্ট ব্লাডটাকে ফোর্সফুলি প্রেসার ক্রিয়েট করে, যার জন্য ব্লাড অ্যাট্রিয়াম থেকে সরাসরি ভেন্ট্রিকেলেতে চলে আসে, একদম ভেন্ট্রিকেলে ঢুকে যাবে। সেটা কখন হচ্ছে? যখন লাস্ট ফোর্সফুলি ব্লাডটাকে অ্যাট্রিয়াম প্রেসার ক্রিয়েট করছে। তার মানে এই সময় কি বলতে পারি? এই সময় তো যে ব্লাডটা অ্যাকচুয়ালি ভেন্ট্রিকেলেতে আসবে সেটাও কিন্তু ফোর্সফুলি আসবে, বাট দ্যাট ইজ দ্য লাস্ট ব্লাড, লাস্ট র্যাপিড ফিলিং অফ ব্লাড। That is the last rapid filling of blood. আমাদের এন্টায়ার ইনসিডেন্টটা কিন্তু শেষ হয়ে গেল। তাহলে আমি আবার বারবার বলছি 0.8 সেকেন্ডকে আমরা ডিসক্রাইব করতে পারি আইদার ইট ইজ দ্য ইনসিডেন্ট অফ দ্য অ্যাট্রিয়াম অর আইদার ইট ইজ দ্য ইভেন্ট অফ দ্য ভেন্ট্রিকেল। যেগুলো বাইরে লেখা হয়েছে সেগুলো ভেন্ট্রিকেলের রেসপেক্টে লেখা হয়েছে, সেগুলো কিন্তু বারবার বলছি ভেন্ট্রিকেলের রেসপেক্টে লেখা হয়েছে। তাহলে ভেন্ট্রিকেলের সিস্টোলকে আমরা ভেন্ট্রিকেলের সিস্টোল এবং ডায়াস্টোল, সিস্টোলের টাইম লাগে হচ্ছে 0.3 সেকেন্ড, ডায়াস্টোলের টাইম লাগে হচ্ছে 0.5 সেকেন্ড। এবার আসছি, আমি একটাই ভালভের কথা এখনো পর্যন্ত বলেছি, দ্যাট ইজ আ সেমিলুনার ভালভ। এই সেমিলুনার ভালভ ওপেন হচ্ছে কোথায়? সেমিলুনার ভালভ অ্যাকচুয়ালি ওপেন হয় এই জায়গায়। এরপর যখন অ্যাট্রিয়াম যখন সিস্টোল স্টেজে গেছিল 0.1 সেকেন্ডের জন্য, এবং লাস্ট যে ব্লাডটা অ্যাট্রিয়াম থেকে ফোর্সফুলি কিন্তু ভেন্ট্রিকেলের মধ্যে পাঠানো হয়েছে, তাহলে এই সময় অ্যাট্রিয়াম কি দশাতে আছে? অ্যাট্রিয়াম পুরোপুরি কন্ট্রাক্টেড স্টেজ, ভেন্ট্রিকেল উইথ ফুল অফ ব্লাড। অ্যাট্রিয়াম এই সময় ফুল অফ কন্ট্রাক্টেড স্টেজ অ্যান্ড ভেন্ট্রিকেল উইথ ফুল অফ ব্লাড, ভেন্ট্রিকেল পুরোপুরি ব্লাডেতে ভর্তি। এই সময় তাড়াতাড়ি কি করতে হয়? তাড়াতাড়ি অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকেলের মধ্যে যে কাসপিড ভালভ আছে তাকে বন্ধ করতে হয়, কারণ অ্যাট্রিয়াম যদি এরপর রিল্যাক্স হতে যখনই স্টার্ট করবে, যাতে পেছন দিক থেকে ব্লাড ভেন্ট্রিকেল থেকে যেন আবার অ্যাট্রিয়ামে না আসে। তার জন্য ফার্স্ট নিড টু স্টপ দ্য কাসপিড। তাহলে বলতে পারি ঠিক এই জায়গায় এসে কাসপিড বন্ধ করতে হয়। তাহলে কাসপিড ক্লোজ, কাসপিড ভালভকে ক্লোজ করতে হয়। এইবার কথাটা হচ্ছে, তোরা সবাই জানিস দরজা বন্ধ করলে আওয়াজ হয় না খুললে আওয়াজ হয়? খুললে আওয়াজ হয় নাকি? না, বন্ধ করলে আওয়াজ হয়। দরজা বন্ধ করলে কিন্তু আওয়াজ হয়, যখনই দরজা বন্ধ করবে তখন আওয়াজ হবে। So the first heart sound generated due to the cuspid close. So this is the first heart sound generated due to the cuspid close. First heart sound generated. First heart sound. First heart sound is generated. It is due to the closure of the cuspid valve. তাহলে কাসপিড কেন ক্লোজ করলো? কারণ যাতে ভেন্ট্রিকেল থেকে ব্লাডটা আবার অ্যাট্রিয়ামে ব্যাক না করতে পারে। ওকে, যাতে ভেন্ট্রিকেল থেকে ব্লাডটা যাতে অ্যাট্রিয়ামে ব্যাক না করতে পারে, তার জন্য কিন্তু কাসপিড ক্লোজ হয়ে যায়। ক্লিয়ার তো এই জায়গাটা? আশা করি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। নেক্সট যে ইভেন্টটা হয়, সঙ্গে সঙ্গে সেমিলুনারটাকে ওপেন করতে হয়। কারণ সেমিলুনার কেন ওপেন করবে? কারণ ভেন্ট্রিকেল এখন ফুল অফ উইথ ব্লাড, কন্ট্রাক্টেড পিরিয়ডে যাবে, যাওয়ার সময় তাকে সেমিলুনার ওপেন করতে হবে। সেমিলুনার যেই ওপেন করবে, ব্লাড গিয়ে আইদার বাই দ্য পালমোনারি আর্টারি অর বাই দ্য অ্যাওর্টা সেটা কিন্তু বেরিয়ে চলে যাবে হার্টের বাইরে। এই যে ফার্স্ট হার্ট সাউন্ড জেনারেট হয়, এটাকে টেকনিক্যালি বলা হয় লাভ। The first heart sound generated, that is technically called as lub. The first heart sound is called as lub.
L-U-B-B. The first heart sound, it is technically called as lub due to the closure of cuspid. Next, slow ejection হয়ে গেল। যেই স্লো ইজেকশন হয়ে গেল মানে স্লো ইজেকশন হয়ে গেল, ম্যাক্সিমাম ইজেকশন ভেন্ট্রিকেল থেকে প্রথমেতে খুব বেশি পরিমাণ ব্লাড হার্টের বাইরে বেরিয়ে গেল, তারপর প্রেসার কমাতে আস্তে আস্তে ইজেকশন হলো। ইজেকশন হওয়ার পর এই সময় কি হবে, প্রথমেই প্রোটোডায়াস্টলিক স্টেজের মধ্যে তাকে কি করতে হবে, সেমিলুনারকে ক্লোজ করতে হবে। কারণ নয়তো ভেন্ট্রিকেল এর পরেতে যখনই ডায়াস্টল স্টেজে যাওয়ার চেষ্টা করবে তখন কিন্তু আবার ব্লাডটা উপরের অ্যাওটা এবং পালমোনারি আর্টারি দিয়ে ব্যাক করতে পারে। তাহলে এই সময় কি করতে হয় যে সেমিলুনার ক্লোজ করতে হয়, সেমিলুনার ক্লোজ করতে হয়। তাহলে আমরা জানি যখনই ভালভ ক্লোজ হবে সঙ্গে সঙ্গে আবার হার্ট সাউন্ড জেনারেট হয়। So this is the second heart sound. This is the second heart sound due to the closure of semilunar valve. Due to the closure of semilunar valve, the second heart sound is generated, and that second heart sound is called as dub. That second heart sound is called as dub. The second heart sound, it is called as dub. Next, isometric relaxation হলো। আইসোমেট্রিক রিল্যাক্সেশনের পর সঙ্গে সঙ্গে কি করতে হবে, ভেন্ট্রিকেল রিল্যাক্সেশন স্টেজেতে যাচ্ছে। তাহলে এই সময়তে আবার কিন্তু খুলে দিতে হবে কাকে, এই সময় খুলতে হবে আমাদের কাসপিডকে। কাসপিড ওপেন, কাসপিড কিন্তু আইসোমেট্রিক রিল্যাক্সেশনের সময় ওপেন করে দেয়। কাসপিড ওপেন করে দিল। এবার নেক্সট এরপরে কি আসে, এরপরে সেই প্রবলেমটা আসে যখন সেই বলেছিলাম স্কুল ছুটি হয় এবং সবাই হুড়মুড়িয়ে বেরোনোর চেষ্টা করে। তার মানে কি, তার মানে আমি বোঝানোর চেষ্টা করছি এটা যে যখন ফার্স্ট র্যাপিড ফিলিং হয় তার মানে অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা কিন্তু ফোর্সফুলি ব্লাডটা কোথায় ঢুকছে, ভেন্ট্রিকেলের মধ্যে গিয়ে ঢুকছে। যখনই অ্যাট্রিয়াম থেকে ফোর্সফুলি ব্লাডটা যখন আসবে ভেন্ট্রিকেলের মধ্যে তখন কিন্তু কি হবে, কাসপিডের গায়ে এসে ধাক্কা মারবে। যখন স্কুলে মানে বলছিলাম যেটা 4টের সময় ছুটি হয় এবং সবাই ছোট বাচ্চারা গিয়ে একসাথে সবাই বেরোতে যায় তখন দরজায় এসে ধাক্কা মারে, এখানেও তাই হবে। অ্যাট্রিয়ামে প্রেসার প্রথমে বেশি ছিল, অ্যাট্রিয়াম থেকে ফোর্সফুলি ব্লাডটা এখন বেরোনোর চেষ্টা করছে ভেন্ট্রিকেলে, তো কি হবে, কাসপিড ভালভ কাঁপবে। সো due to the vibration of the cuspid, the third heart sound is generated. So cuspid vibrates. এই জায়গায় কাসপিড ভাইব্রেট করে। ভাইব্রেট এবং কাসপিড ভাইব্রেটের জন্য থার্ড হার্ট সাউন্ড জেনারেট হয়। Third out sound generator due to the cuspid vibrate. তো এরপর আস্তে আস্তে চাপ কমতে থাকে, অ্যাট্রিয়াম থেকে ব্লাড ধীরে ধীরে
আসতে থাকে ভেন্ট্রিকেলেতে, এবং লাস্টে গিয়ে যখন ফোর্সফুলি ব্লাডটা অ্যাট্রিয়াম থেকে যখন আবার ভেন্ট্রিকেলেতে আসে, আবার কিন্তু খুব হালকা হলেও কাসপিডটা আবার ভাইব্রেট করে। কাসপিড আবার ভাইব্রেট করে, এর জন্য আবার একটা ছোট্ট খুব হালকা সাউন্ড তৈরি হয়, দ্যাট ইজ দ্য ফোর্থ হার্ট সাউন্ড। Fourth heart sound due to the cuspid vibrate. This is the entire of the cardiac cycle. এই কার্ডিয়াক সাইকেল যদি বই থেকে পড়তে হয়, মাথা হাতে চলে আসবে। যদি এই ধরনের ছবি দিয়ে ব্যাপারটা অনেক ইজি। First heart sound due to the cuspid close, that is lub. Second heart sound due to the semilunar close, that is dub. Third heart sound and fourth heart sound খুব অল্প হয়, খুব আস্তে হয়, এর আদার্স কোনো ডিনোটেড কোনো টার্ম নেই, আর খুব হালকা শোনা যায়। এর সাথে আর একটা যে ইম্পর্টেন্ট ইভেন্ট, দ্যাট ইজ কল্ড অ্যাজ এ জয়েন্ট ডায়াস্টোল। হোয়াট ইজ জয়েন্ট ডায়াস্টোল? যে সময়টা অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকেল প্যারালালি ফিল আপ হবে, যে সময়টা অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকেল প্যারালালি ফিল আপ হবে, দ্যাট ইজ কল্ড অ্যাজ এ জয়েন্ট ডায়াস্টোল। কোথায় হয়? কোন জায়গাটা হয়? খুব হালকা আমি একটা লাইন করছি ব্ল্যাক কালারে। এই যে জায়গাটা, এই যে জায়গাটা হচ্ছে জয়েন্ট ডায়াস্টোল। তার মানে এই অ্যাট্রিয়াম তো পুরো 0.7 সেকেন্ড ধরে ডায়াস্টোল কন্ডিশনে ছিল, এর মধ্যে পার্টিকুলারলি এই পার্টটা থেকে বলা হয় জয়েন্ট ডায়াস্টোল। দিস ইজ কল্ড অ্যাজ জয়েন্ট ডায়াস্টোল। জয়েন্ট ডায়াস্টোল। তাহলে একটা কথা আমায় কেউ বলতে পারবে যে জয়েন্ট ডায়াস্টোলের টাইম কতটা লাগতে পারে? জয়েন্ট ডায়াস্টোলে কতটা টাইম লাগতে পারে? 0.4 সেকেন্ড। 0.4 সেকেন্ড, অ্যাবসলিউটলি কারেক্ট। কেন? কারণটা হচ্ছে আমরা ভেন্ট্রিকুলার ডায়াস্টোলটাকে দেখছি, আমরা ভেন্ট্রিকুলার যে ডায়াস্টোলটাকে দেখছি তার টাইমটা কত? তার টাইমটা হচ্ছে 0.5 সেকেন্ড। টোটাল ভেন্ট্রিকুলার ডায়াস্টোলটা হয় 0.5 সেকেন্ড ধরে। এই 0.5 সেকেন্ডের মধ্যে 0.1 সেকেন্ড আমরা বাদ দিয়ে দেবো। এই সময়টা কিন্তু শুধুমাত্র অ্যাট্রিয়াম সিস্টোলে থাকে, ডায়াস্টোলে নয়। তাহলে বলতে পারি এই যে টাইমটা আমি মার্ক করছি, আমি ইয়েলো কালারে মার্ক করছি যাতে, আচ্ছা রেড কালারে মার্ক করে দিচ্ছি এই টাইমটা থেকে এই জায়গাটা, দ্যাট ইজ কল্ড অ্যাজ এ জয়েন্ট ডায়াস্টোল। কারণ দেখ 0.5 এর মধ্যে 1 সেকেন্ড বাদ হয়ে গেছে, তাহলে পড়ে রইল 0.4 সেকেন্ড। তাহলে 0.4 সেকেন্ড ইজ টাইম ফর জয়েন্ট ডায়াস্টোল, that is 0.4 second. So this is the entire of the cardiac cycle. খুব ইম্পর্টেন্ট, অনেক কিছু এর মধ্যে বোঝার জিনিস আছে।
এবার বল কার কোথায় কিসের প্রবলেম আছে। কার কোথায় কিসের প্রবলেম আছে? স্যার নেই আপাতত ওই খুব সহজ ভাষায় যদি আমাকে এক্সপ্লেন করতে হয় যে কার্ডিয়াক সাইকেলের ব্যাপারে, যদি খুব সহজ ভাষায় এক্সপ্লেন করতে হয় কার্ডিয়াক সাইকেলের ব্যাপারে, তাহলে কার্ডিয়াক সাইকেল বলতে আইদার ইট ইজ দ্য ইভেন্ট অফ দ্য অ্যাট্রিয়াম either it is the events of atrium or it is the events of ventricle. Either it is the events of atrium or it is the event of ventricle. Either এটা হতে পারে বা এটা হতে পারে। যদি আমরা অ্যাট্রিয়ামেতেই যাই, যদি আমরা অ্যাট্রিয়ামেতেই দেখি, তাহলে either it is atrium systole and either it is atrium diastole. Either it is atrium systole or it is atrium diastole. তাহলে একটু আগে বলছিলাম যে টোটাল কার্ডিয়াক সাইকেল বলতে ইট ইজ দ্য ইভেন্ট অফ দ্য এন্টায়ার ইভেন্ট ইজ 0.8 সেকেন্ড। সেটা আইদার হতে পারে ইভেন্টস অফ অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়ামের ইভেন্টস হলেও সেটা আমি বারবার বলছি আইদার হতে পারে 0.8 সেকেন্ড or it is the events of ventricle. অ্যাট্রিয়াম সিস্টোল তাহলে কতক্ষণ ধরে হলো? অ্যাট্রিয়াম সিস্টোল হলো 0.1 সেকেন্ড ধরে। অ্যাট্রিয়াম ডায়াস্টোল কতক্ষণ ধরে হলো? অ্যাট্রিয়াম ডায়াস্টোল হলো হচ্ছে 0.7 সেকেন্ড ধরে। যদি ভেন্ট্রিকুলার ইভেন্টসে যাই তাহলে ভেন্ট্রিকেলের ক্ষেত্রেও আইদার ইটস ventricular systole or it's a ventricular diastole. Either ventricular systole or either ventricular diastole. ভেন্ট্রিকুলার সিস্টোলের মধ্যে আমরা কি কি পেলাম? ভেন্ট্রিকুলার সিস্টোলের যে ইভেন্ট ছিল সেটা আমাদের 0.3 সেকেন্ড ধরে ছিল। ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের যে ইভেন্ট ছিল সেটা কতক্ষণ ধরে ছিল? 0.5 সেকেন্ড ধরে ছিল। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টোলের মধ্যে কি কি ইভেন্ট হয়? ফার্স্ট আমাদের আইসোমেট্রিক কন্ট্রাকশন, ফার্স্ট আমাদের আইসোমেট্রিক কন্ট্রাকশন, নেক্সট আমাদের যেটা হলো সেটা হচ্ছে ম্যাক্স ইজেকশন, নেক্সট স্লো ইজেকশন। বা লো ইজেকশন বা স্লো ইজেকশন। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টোল তিনটে,
ভেন্ট্রিকুলার ডায়াস্টলের ক্ষেত্রে প্রথমে ছিল হচ্ছে প্রোটোডায়াস্টলিক, তারপর ছিল আমাদের আইসোমেট্রিক, রিল্যাক্সেশন, নেক্সট ছিল ফাস্ট ফিলিং, ফাস্ট র্যাপিড ফিলিং, নেক্সট ছিল আমাদের স্লো র্যাপিড ফিলিং, এবং লাস্ট আমাদের লাস্ট র্যাপিড ফিলিং। সো প্রোটোডায়াস্টলিক, এরপর আইসোমেট্রিক রিল্যাক্সেশন, এরপর ফাস্ট র্যাপিড ফিলিং, এরপর স্লো র্যাপিড ফিলিং, নেক্সট লাস্ট র্যাপিড ফিলিং। এই ছিল আমাদের এন্টায়ার ইভেন্ট কার্ডিয়াক সাইকেলের ক্ষেত্রে। বাট বারবার বলছি, আইদার ইট ইজ দ্য ইভেন্ট অফ দ্য অ্যাট্রিয়াম or either it is the event of ventricle, দুটোর মধ্যে যে কোনো একটার কথা বলবো, দুটোই একসাথে না। either it is the event of atrium or it is the event of ventricle, দুটোরই টাইম লাগতে পারে 0.8 সেকেন্ড। ক্লিয়ার সবাইকার? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে, এর মধ্যে জয়েন্ট ডায়াস্টল কোনটা পেলাম? জয়েন্ট ডায়াস্টলের যে স্টেজটা সেটা হচ্ছে 0.4 সেকেন্ড।